আবারও অশান্ত বাংলাদেশ। বাংলাদেশ থেকে যে ভিডিওগুলো আসছে এক কথায় বলা যায় লোমহর্ষক। পাশের দেশে আগুন লাগলে ভারত চুপ করে বসে থাকতে পারে না। দেখুন সেই লোমহর্ষক ঘটনার কিছু কিছু ভিডিও। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, আমার চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়, হৃদয়স্পর্শী দিন। আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরও অনেকে। আহত হয়েছে শতাধিক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ। আজ দখলদার সরকার এবং তাদের পেটোয়া বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক, গোলাবারুদ। জনতার হাত ছিল খালি, বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা। আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক, হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটোয়া বাহিনীর গোষ্ঠীটি। এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে। ক্ষমতার মসনদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ। তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুচড়ে দেওয়ার। তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে। তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটোয়া বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে। উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে। তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল, ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ, যে লাশ তাদের কাছে
কখনো আন্দোলনের কাঁচামাল, কখনো ক্ষমতায় থাকার রসদ, এবং তারই বাস্তবায়ন তারা আজকে এখানে তারা ঘটিয়েছে। সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে। গোপালগঞ্জের নিরীহ মানুষ, নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তারা জবাব দিয়েছে অস্ত্রে, গুলিতে। মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি, অব্যাহত রেখেছে, এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবারও ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার। এবং এদের এই যে প্রতারণা রাজনীতি, জোচ্চুরি রাজনীতি, এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। আজকে দেখুন, গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী, যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে, আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে। আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য। যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ কেউ বলছে 13 জন নিহত, সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে, যেই ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া, আর আমি আসার পরে সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির, তাদের বেতন বৃদ্ধি করা, সকলের বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি, এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে, এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা এখন তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি। আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি, কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করার থাকে না। তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা। তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই, এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকেই যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং সাংবাদিকদের বলবো, এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে। আমরা যেটা চাই যে এদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, কারণ সাংবাদিকতা, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই। দেশের
প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না। এটা হলো বাস্তবতা। এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তাদের অপরটা কী করলো? আর এরা যায় কেন সেখানে? কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউনুসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয়। আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন। এই জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন, নারীদের রক্ষা করুন, শিশুদের রক্ষা করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়ী হোক। ঘটনায় প্রকাশ, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মিটিং করতে গিয়েছিল, কিন্তু ঘটনা রটে যায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি মিটিংয়ের নামে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ভাঙতে আসছে। হয়তো নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এই উদ্দেশ্যও থাকতে পারে, যা প্রকাশ হয়ে পড়ে। আবার কেউ বলছেন সার্জিস আলমরা পূর্বেই ঘোষণা দিয়েছিল যে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধি বাংলাদেশে রাখা হবে না, ভেঙে ফেলা হবে। তারা গোপালগঞ্জকে স্বাধীন করতে যাচ্ছে। একটা দেশ যে কতবার স্বাধীন হয় তার সীমা সংখ্যা নেই। এখনও বাংলাদেশে গোপালগঞ্জে সবচেয়ে বেশি হিন্দুর বসবাস। গোপালগঞ্জে আওয়ামী লীগ ভীষণ শক্তিশালী। মিটিং শুরু করার আগেই শতেনেক লোক মিটিং স্থল আক্রমণ করে এবং চেয়ার টেবিল ভাঙচুর করে। মিটিং স্থল থেকে সার্জিস যে নেতৃত্বে উত্তেজনামূলক স্লোগান দেওয়া হয়, বাংলাদেশের মাটিতে নাকি মুজিববাদকে কবর দেওয়া হবে। এই সকল স্লোগানে ওখানে বসবাসকারী সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আক্রমণ করে। সেনাবাহিনী উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় এবং এতে 2 জন সাংবাদিক সহ মোট 10 জন নিহত হয়। সেনাবাহিনীর সঙ্গে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি প্রাইভেট আর্মির গুন্ডা বাহিনীও গুলি চালিয়েছে। একটা দেশের যদি এই অবস্থা হয়, সে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় থাকবে? দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ বা আধা সামরিক বাহিনী। সেখানে পুলিশ বা আধা সামরিক বাহিনীর কোনো ভূমিকা নেই, কারণ গত বিপ্লবের মধ্য দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং পুলিশের নামেও অনেক কেস চলছে। সরাসরি সেনাবাহিনীকে নামতে হচ্ছে। এটা কি সঠিক কাজ? এইভাবে বারবার সামরিক বাহিনীকে ব্যবহার দেশের পক্ষে বিপজ্জনক প্রবণতা। সেনাবাহিনী দেশ রক্ষা বাদ দিয়ে যদি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ব্যবহার করা হয়, সেটা দেশের পক্ষে নিশ্চয়ই ভালো হবে না। দেশে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন অবসান করে বিপ্লবের মাধ্যমে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছেন না কেন? দেশে কেন এত অরাজকতা? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। খুন, ধর্ষণ, লুটপাটে দেশ ছেয়ে গেছে। আইনের শাসন নেই। আইন আছে শুধু হিন্দুদের বেলায়। কথায় কথায় ইসলাম অবমাননার জিগির তোলা হয়। ইসলাম কি এতই ঠুনকো ধর্ম যে কেউ কিছু বললে ইসলাম ধ্বংস হয়ে যাবে? ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য ও আমেরিকা থেকে ইলিয়াস হোসেনরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে মার্চ করে টুঙ্গিপাড়ায় যাবার জন্য, কিন্তু কেউ যায়নি। সার্জিস আলমরা কোনো ক্রমে প্রাণ নিয়ে ফিরে এসেছেন। সেনাবাহিনী ট্যাঙ্কের ভিতর ঢুকে পালিয়ে এসেছেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কেন বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোতে গণতন্ত্র নেই? আছে সামরিকতন্ত্র, মোল্লাতন্ত্র, রাজা বাদশাহতন্ত্র। ওই দেশগুলোতে ভোটের কোনো বালাই নেই। যেমন বাংলাদেশে কথাই ধরুন না কেন, শেখ হাসিনার আমলে ভোট হতো, যদিও সেই ভোট নিয়ে অনেক প্রশ্ন আছে। শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন করার 4 বছরের মাথায় কিছু বিপদগামী সামরিক অফিসার তাকে সপরিবারে হত্যা করে। দেশে সামরিক আইন জারি করা হয়। অনেক চড়াই উতরাই পার করে বাংলাদেশ একটু গণতন্ত্রের মুখ দেখেছিল।
ভারত বিরোধিতার নামে এক শ্রেণীর মুসলিম তৌহিদি জনতা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামে। পিছন থেকে আর্থিক ও অন্যান্যভাবে সাহায্য করে আমেরিকা, চীন, পাকিস্তান। ফলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অবস্থায় বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়। ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশে নির্বাচন দিতে তালবাহানা শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানতম দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করেনি, তবে বিএনপি যাতে ক্ষমতায় না আসে তার প্যাচপাইজার শুরু হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া কোনো রাজনীতি হতে পারে না। ভোট না করেই 87 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন ক্ষমতা ভোগ করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সমন্বয়কগণ বিনা কারণে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং বাংলাদেশের সব সমস্যার জন্য ভারতকে দায়ী করে। এটা ঘটনা যে সামরিক বাহিনীর সমর্থন ও ভারত বিরোধিতা ছাড়া পাকিস্তান ও বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকা যায় না। বাংলাদেশের রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুটিবাড়ি ও ময়মনসিংহের নেত্রকোনার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মৃতি বিজড়িত বাড়ি আক্রান্ত। একই হচ্ছে বাংলাদেশে। আমরা ভারতবাসী আর কতদিন চুপ করে থাকতে পারি? বাংলাদেশে কি স্বাধীনচেতা মানুষের অভাব পড়ে গেছে? পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনদের মতো ভেড়া ছাগলের দল। ভারতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। স্বাধীনতা ও ভারত ভাগের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। ভারত আজ পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে, আর পাকিস্তান বাংলাদেশ ভিক্ষার বাটি নিয়ে দেশে দেশে ঘুরছে। পৃথিবীর প্রায় 50টি দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অস্বীকার করেছে। পাকিস্তানের মানুষ খেতে পায় না, কিন্তু পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদ ও ইসলাম রপ্তানির জন্য কোটি কোটি ডলার ব্যয় করে। আমাদের দেশেও গান্ধী হত্যা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু গান্ধীজিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। হত্যার পরে পরে হত্যাকারী নাথুরাম গডসে বিচার হয়েছিল এবং নাথুরাম গডসের ফাঁসি কার্যকর করা হয়েছিল। এখন কেউ যদি গান্ধীজির সমাধিস্থল ভাঙতে যায় বা অসম্মান করে, আমরা সাধারণ ভারতবাসী কখনো তা মেনে নেব না। এখানেই সাধারণ ভারতীয় জনগণের সঙ্গে পাকিস্তান বাংলাদেশের জনগণের মানসিকতার মৌলিক পার্থক্য। আমরা গান্ধীজি, নেহরুজি ও ইন্দিরা গান্ধীর সমালোচনা করতে পারি, কিন্তু তাদের অসম্মান আমরা সাধারণ ভারতবাসী বরদাস্ত করব না। গত জুলাই আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটির বাচ্চা মেয়েদের মুখে স্লোগান শুনেছিলাম, হাসিনার ঠিকানা মোদির বিছানা। এই ছাত্র জনতার বিপ্লবের পিছনে ফরহাদ মাজাহারের মতো প্রাজ্ঞ ব্যক্তিদের মস্তিষ্ক কাজ করেছিল। তারাও কি এই ধরনের কুৎসিত স্লোগান সমর্থন করেন? নাকি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনদের মতো বিশ্ব গালিবাজদের সমর্থন করে? আসলে তাদের রুচি এই ধরনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেপুদার ভিডিওগুলো একটু শুনবেন, কানে আঙুল দিতে হবে। বাংলাদেশের পরিণতি এই হবে, শুধু ভারত থেকে মাল চুরি করে খাবার ধান্দা। ভদ্র ভাষায় কোনো কাজ হবে না। ভারত সরকারকে সবসময় বাংলাদেশ সরকারকে চাপে রাখতে হবে। বাংলাদেশের সামনে আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন দেশ শকুনের মতো ছিঁড়ে খাবে। এটাই বাংলাদেশের ভবিতব্য। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।